হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস। সবাই নিয়মিত এই চ্যানেলটা দেখবে। আজকে আমি তোমাদের ক্লাসে এসেছি। কি ক্লাস? এটা হচ্ছে ক্লাস 6-এর অঙ্ক ক্লাস। এখন তোমাদের অনেক কিছু বিষয়ে ধারণা আছে, আমি আবার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য তোমাদের 6-এর ক্লাসে এসেছি। ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে, ভিডিওটা রিপিট দেখবে। বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব ক্লাস 6-এর অঙ্ক, বিভিন্ন অঙ্ক নিয়ে। যেমন ধরো প্রথমেই আমি বলছি ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ মানে হচ্ছে একের কম, সেটাকে আমরা ভগ্নাংশ বলছি। এগুলো তোমরা জানো ভগ্নাংশ কত প্রকার? না, ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। যেমন ধরো ভগ্নাংশ 3 প্রকার। এই 3 প্রকার ভগ্নাংশ কি কি? না, 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশের লবটা ছোট কিন্তু হরটা বড়। যেমন ধরো 3-এর 4, 5-এর 6, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের ঠিক উল্টোটা। প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোকে বলা হয় অপ্রকৃত। যেমন ধরো 5-এর 6, এটা হচ্ছে 6-এর 5 হয়ে যাবে। অপ্রকৃত মানে 6-এর 5, 8-এর 5, এইগুলো সব অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? কি বলবে? যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা ধরো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। যেমন 6-এর 5টা হচ্ছে 1/1/5, অর্থাৎ যে ভগ্নাংশে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে আর একটা তার সাথে পূর্ণ সংখ্যা থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, ক্লিয়ার? 1/1/5, 8-এর 5টা হচ্ছে 1/3/5। তার মানে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে সবসময় মিশ্র ভগ্নাংশ রূপান্তরিত করতে পারি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। আবার ধরো এটাকে দশমিক ভগ্নাংশ লেখো। একটা দশমিক ভগ্নাংশ কাকে বলে? না, দশমিক ভগ্নাংশ হচ্ছে মনে করো 0.5, এটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিক ভগ্নাংশকে, আর এইগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশকে আমরা কনভার্ট করতে পারি সামান্য ভগ্নাংশে। তো 0.5টা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা লিখতে পারি 5-এর 10 সমান 1-এর 2। ঠিক আছে, 0.5 লেখাও যা আর 1-এর 2 লেখাও তা। তাহলে এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ হয়ে গেলো। এরকম বিভিন্ন প্রকার ভগ্নাংশ আছে। তোমাদের দশমিক ভগ্নাংশ থেকে এই কনভার্সনগুলো তোমাদের জানা দরকার, এগুলো মাঝে মাঝে করতে হবে। ঠিক আছে, এবারে ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, এটা ধরো একটা জিনিস হলো। এবার লেখো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ কিভাবে করব? না, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা যাবে সহজ। শতকরায় প্রকাশ বা শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে। যেমন ধরো 3-এর 5, এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে সবসময় শতকরায় প্রকাশ করলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5-20 হয়ে গেল, তার মানে 60%। তাহলে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60% হয়ে গেল। ঠিক আছে, এরপরে ধরো তোমাদের আরো অনেক কিছু জিনিস আছে। তাহলে সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ এবং শতকরা, এই 3টে আমরা কনভার্সন করতে পারি। এটাকে আবার যদি আমি দশমিক ভগ্নাংশ করি তাহলে 3-এর 5 সমান কি লিখব? 3-এর 5 দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.6 সমানই 60%। এই যে কনভার্সন, সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, এই কনভার্সনটা তোমার কিছুই না, সহজ ব্যাপার। প্রথমে সামান্য ভগ্নাংশকে তুমি দশমিক করে নিতে, করলে কিভাবে করতে হবে?
এরপরে সামান্য ভগ্নাংশকে সবসময় 100 দিয়ে গুণ করলেই শতকরায় কনভার্সন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে বিভিন্ন রকম পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাকে বললো যে এক অংশ সমান কত পার্সেন্ট, না এক অংশ মানে সবসময় 100% হবে। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লাস 6-এ জানতে হবে। এবার ধরো অনুপাত, যে বিষয়টা, অনুপাত মানে কি, মনে করো দুটো জিনিস হচ্ছে রাম এবং শ্যামের বয়সের অনুপাত 2:3। আমরা রাম ও শ্যামের বয়সের অনুপাত 2:3। ঠিক আছে, রাম ও শ্যামের বয়সের অনুপাত 2:3। রামের বয়স 40 বছর হলে শ্যামের বয়স কত, এই যে অঙ্কটা দাও। অর্থাৎ এই কথাটার মানে কি, রাম ও শ্যামের বয়সের অনুপাত 2:3, মানে রামের বয়স যদি 2 বছর হয় তবে শ্যামের বয়স 3 বছর হবে। ঠিক আছে, তার মানে রামের বয়স 40, 2 বছরটাকে যদি 40 বছর করি মানে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3টাকে 20 দিয়ে গুণ করলে 60 বছর হবে, তাহলে শ্যামের বয়স 60 বছর। ঠিক আছে, শ্যামের বয়স কত হয়ে গেল, 60 বছর। 2টাকে 20 দিয়ে গুণ করলে 40 হবে, 3টাকে 20 দিয়ে গুণ করলে 60 হবে। এই বিভিন্ন প্রকার অনুপাত আছে। এরপর অনুপাত, বিভিন্ন প্রকার অনুপাত জানতে হবে তোমাকে। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন প্রচুর আসে বিভিন্ন প্রকার অনুপাত। 1 নম্বর হচ্ছে তোমাকে জানতে হবে গুরু অনুপাত। গুরু অনুপাতটা কি, মনে করো 5:3, এটাকে বলা হচ্ছে গুরু অনুপাত। 10:1, এগুলো গুরু অনুপাত কেন? কারণ হচ্ছে যে অনুপাতের প্রথম পদটি বড়, এটাকে মাথায় রাখতে হবে। যে অনুপাতের প্রথমটা বড়, দ্বিতীয়টা ছোট। যে কোনো অনুপাতের প্রথম পদকে কি বলে, পূর্বপদ, আর দ্বিতীয় পদটা উত্তরপদ। ঠিক আছে, তাহলে গুরু অনুপাত বুঝতে পারলে জিনিসটা। এরপরে 2 নম্বর হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত জিনিসটা কি, লঘু অনুপাত উল্টে যাবে, 3:5 হয়ে যাবে, 1:10 হয়ে যাবে। অর্থাৎ যে অনুপাতের পূর্বপদটা ছোট কিন্তু উত্তরপদটা বড়, তাকে বলে লঘু অনুপাত। ঠিক আছে, ক্লিয়ার? এখন ধরো সাম্যানুপাত। কি? সাম্যানুপাত সবসময় 1:1, কারণ আমরা যদি 5:5 বলি সেটাও তো 1:1, 10:10 বললো 1:1। এবারে ধরো 2 ব্যক্তি, মনে করো একজন 5,000 টাকা আয় করে, আরেকজনও 5,000 টাকা আয় করে। এবার যদি বলা হলো 2 ব্যক্তির আয়ের অনুপাত কত, না 5,000:5,000, তার মানে 1:1, সাম্যানুপাত হয়ে গেল। ঠিক আছে, এইগুলো তোমাদের। তবে অনুপাতে প্রকাশ করতে গেলে তোমাকে একই এককে আনতে হবে। যেমন ধরো একটা প্রশ্ন লিখছি, খাতায় লিখে নাও। প্রশ্নটা হচ্ছে বিভিন্ন প্রকার ছোট ছোট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে তোমাকে প্রশ্নটা হচ্ছে 5 দিন ও 3 সপ্তাহের অনুপাত কত। অনুপাতে প্রকাশ করতে গেলে তোমাকে একই এককে আনতে হবে। তাহলে 5 দিন = 3 × 7 দিন, দুটোকে দিনে কনভার্ট করা হলো। ঠিক আছে, তার মানে 5 দিন, এটা হচ্ছে 21 দিন। তো উভয় পক্ষে দিন আছে বলে এটা 5:21 অ্যান্সার হবে। 5:21 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কত সহজ ব্যাপারটা। তাহলে তোমাকে অনুপাতে কনভার্ট করা হলো। আচ্ছা, এরপরে তোমাকে আর বিভিন্ন রকমের প্রশ্ন আসে তোমার। যেমন ধরো বললো যে 1 টাকার 1/5 অংশ কত টাকা। 1 টাকার 1/5 অংশ সমান কত পয়সা। এবারে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 100 × 1/5, 100 × 1/5 মানে হচ্ছে লিখে দেবে 20 পয়সা হয়ে গেল। 100 × 1/5 সমান কত, 20 পয়সা।
তোমাকে বলল যে এক সপ্তাহের 1/7 অংশ সমান কত দিন? 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 7 × 1/7 সমান 1 দিন। ঠিক আছে, এরকম ছোট ছোট অনেক অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো 240 টাকার 10% সমান কত টাকা? 240 টাকার 10% কত টাকা? তাহলে 240 লিখবে, ইন্টু লিখবে, টাকার জায়গায় ইন্টু, আর 10% মানে 10/100 লিখবে। সবসময় আমরা পার্সেন্টকে তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই দুটো এই 0 0 কেটে গেল, তার মানে 24 টাকা হয়ে গেল। ঠিক আছে, 24 টাকা হয়ে গেল। এরকম প্রচুর ছোট ছোট কোশ্চেন তোমাদের জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখন ধরো তোমাকে আমি বলছি যে কোন জিনিসটা সম্পর্কে কত রকমের প্রশ্ন আছে। কোণ মানে হচ্ছে দুটো রেখাংশ যখন একটা বিন্দুতে মিলিত হয়। কোণ হচ্ছে দুটো রেখাংশ একটা বিন্দুতে মিলিত হলে সেখানে কোণ তৈরি হয়। তাহলে এবি হচ্ছে একটা রেখাংশ, এবি একটা রেখাংশ বা সরলরেখা বলতে পারি। এসিও কেও বলতে পারি একটা সরলরেখা বলতে পারি, বা এটা একটা রশ্মি বলতে পারি, কারণ একটা বিন্দুতে প্রান্ত বিন্দু মিলিত হচ্ছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে ওখানে স্টপ যদি করে দিই আমি, স্টপ নাও করতে পারি, এটা বাড়িয়ে দিতে পারি। দুটো সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলেও কোণ তৈরি হয়। এই যে কোণ, তার মানে কোণের কি আছে? কোণের এই বিন্দুটাকে বলে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কোনটা? এটা। আর কোণের বাহু কোনটা? কোণের বাহু হচ্ছে এবি এসসি, এই দুটো হচ্ছে কোণের বাহু। তাহলে একটা কোণে একটা শীর্ষবিন্দু আছে আর দুটো বাহু আছে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এখন এই কোণটাকে বিভিন্নভাবে ভাগ করা যায়, এইটাকে তোমাদের মনে রাখতে হবে যে কোণ কত প্রকার, কি কি। কোণটাকে আমরা সাধারণত 5 প্রকার লিখি। 1 নম্বরে লিখি আমরা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণটা কি? সূক্ষ্ম কোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম হবে। সে হতে পারে 90 থেকে কম হলেই সূক্ষ্ম কোণ হবে। সূক্ষ্ম কোণ 25 ডিগ্রি, 45 ডিগ্রি, 85 ডিগ্রি, এগুলো সব সূক্ষ্ম কোণ। 90 থেকে কম হতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সমকোণ। সমকোণ কিন্তু একটাই আছে, 90 ডিগ্রি আছে সমকোণ শুধুমাত্র 90 ডিগ্রি। 3 নম্বর হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণটা হচ্ছে 90 থেকে বেশি হতে হবে, কিন্তু 180 থেকে কম হতে হবে। তার মানে তোমাকে 110 ডিগ্রি লিখতে পারি, 150 ডিগ্রি লিখতে পারি, 160 ডিগ্রি লিখতে পারি। 180 থেকে কম হলেই সেটা স্থূলকোণ হয়ে যাবে। আর 4 নম্বর হচ্ছে সরল কোণ। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণও নির্দিষ্ট 180 ডিগ্রি। আর 5 নম্বর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে কত? প্রবৃদ্ধ কোণ তোমার 180 থেকে বেশি হতে হবে। 180 থেকে 360 এর মধ্যে হলে তাকে প্রবৃদ্ধ কোণ বলা হবে। 270 ডিগ্রি, হ্যাঁ, তারপরে হচ্ছে 315 ডিগ্রি। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে, আচ্ছা 270 ডিগ্রি কোণটা কি কোণ, 315 ডিগ্রি কি কোণ, তুমি বলে দেবে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি কোণটা কি কোণ, বলবে সরল কোণ। 90 ডিগ্রি কোণটা কি কোণ, বলবে সমকোণ। 150 ডিগ্রি কোণটা কি কোণ, বলবে স্থূলকোণ। 20 ডিগ্রি কোণটা কি কোণ, বলবে সূক্ষ্ম কোণ। এই হচ্ছে ব্যাপারটা, হচ্ছে টোটাল এই 5 প্রকার কোণ হলো। এছাড়া আমরা দুটো কোণের মধ্যে সম্পর্ক বিষয়ক একটা জিনিস আছে, সেটা খাতায় লিখে নাও, যে দুটো কোণকে কিভাবে আমরা সম্পর্কে প্রকাশ করি। কি কি বলছি না, 1 নম্বর হচ্ছে পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? পূরক কোণ কাকে বলে না, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটির পূরক কোণ বলা হয়। তাহলে অ্যান্সার লেখো, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে আরেকটির পূরক বলে।
একটিকে আরেকটির পূরক কোণ বলে। কারণ তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে, আচ্ছা 40 ডিগ্রির পূরক কোণ কত, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে 40 ডিগ্রি এর পূরক কোণ 50 ডিগ্রি। ঠিক আছে, 40 ডিগ্রির পূরক কোণ 50 ডিগ্রি কেন হচ্ছে? কারণ 40 আর 50 যোগ করলে 90 হয়। হ্যাঁ, তোমাকে যদি বলে 90 ডিগ্রির পূরক কোণ, তুমি তো ভাবতে থাকবে 90 ডিগ্রির পূরক কোণ এ কি, দুটো কোণের যোগফল 90, তার একটাই যদি 90 হয় তাহলে তার আবার কি পূরক কোণ আছে? অঙ্কে আছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোণ আঁকা সম্ভব নয়, কিন্তু অঙ্কে আমাকে বলতে হবে 90 ডিগ্রির পূরক কোণ 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন সম্পূরক কোণ কাকে বলে? দেখো, সম্পূরক কোণ কাকে বলে? না, এখানে দেখো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। ঠিক আছে, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় একটাকে আরেকটা সম্পূরক বলে। যেমন ধরো 90 ডিগ্রি সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি এর সম্পূরক কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? সেই আগে যেমন পূরক কোণের ক্ষেত্রে বললাম 90 ডিগ্রির পূরক কোণ 0 ডিগ্রি, 180 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি। আবার 0 ডিগ্রি এর সম্পূরক কোণ নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে তোমরা কোণ সম্পর্কে বুঝতে পারলে বিভিন্ন প্রকার কোণ, কোনো প্রবলেম কিছু নেই। এরপর হচ্ছে তোমাকে একটা রিলেশন তোমাদের মনে রাখতে হবে, যেটা খুব ভীষণ দরকার, খাতায় লিখে নাও। একটা সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে, খাতায় লিখে নাও। হ্যাঁ, খাতায় লিখে নাও এই সম্পর্কটা। সম্পর্কটা কি না, 10 মিলিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। 10 ডেসিমিটার সমান 1 মিটার। 10 মিটার সমান 1 ডেকামিটার। 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। আর 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। ঠিক আছে, মিলি, সেন্টি, ডেসিমি, ডেকা, হেকা, কিলো। এই সম্পর্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক। কারণ তোমাকে বললো এইটা হচ্ছে কিন্তু যে এইটা কিন্তু মিটারের ক্ষেত্রে আমি বলছি, যেমন গ্রামের ক্ষেত্রেও তাই হবে। 10 মিলিগ্রাম 1 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রাম 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রাম 1 গ্রাম, 10 গ্রাম 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রাম 1 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম 1 কিলোগ্রাম। ঠিক আছে, গ্রামের ক্ষেত্রেও তাই হবে। কারণ দেখা গেছে যে পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তোমাকে বললো, তবে হ্যাঁ, এই দিকে যেমন আমি ছোট থেকে বড়য় যখন যাব তখন 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে গুণ করতে হবে, সেরকম বড় থেকে ছোটর দিকে আসতে গেলে তোমাকে ভাগ করতে হবে। এইটাকে মাথায় রাখতে হবে। 1 মিটার সমান, এইখানে এইটা দেখো, 1 মিটার সমান কত মিলিমিটার? 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। 1000 মিলিমিটার। কেন 1 মিটার সমান 1000 মিলিমিটার হচ্ছে? কারণ এই যে দেখো, 1 মিটার 1 2 3টে 10 আছে, 3টে 10 আছে, যার জন্য 1 মিটার সমান 1000 মিলিমিটার হলো। তোমাকে বললো পরীক্ষাতে আছে 1 মিলিমিটার সমান কত মিটার, তখন দেখো 1 মিলিমিটার সমান 1/1000 হবে। 1/1000 মিটার সমান 0.001 মিটার। ঠিক আছে, 0.001 মিটার। এইগুলো খুব দরকার। তোমাকে বললো যে আচ্ছা 1 মিটার
5 মিলিমিটার সমান কত মিটার, তার মানে 1 মিটার সমান 1000 মিলিমিটার, তার সঙ্গে 1000-এর সঙ্গে 5 যোগ করে দিলে হয়ে গেল, নো প্রবলেম। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্লাস 6-এ তোমাদের এই সব বিষয়গুলো জানতে হবে। পরবর্তীকালে আমি আবার 6-এর বিভিন্ন অবজেক্টিভ টাইপ অঙ্ক বা বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আমি আসতে পারি। এখন তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো আর জিনিসটা খাতায় লিখে নেবে কখন কি বললাম আমি এই ক্লাসটায়। ঠিক আছে, পরে আবার দেখা হবে।